গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেবিল সংক্রান্ত দুটি মেনু ছিল। আমরা যখন কোনো টেবিল তৈরি করি তখন আমাদের মেনু বারে দুটি মেনু আসে। একটি হলো ডিজাইন আর একটি হলো লেআউট। উভয়টি আমাদের এই টেবিল সংক্রান্ত কাজের জন্য। যখন আমাদের টেবিলটা চলে যাবে, ডিলিট করে ফেলবো, তখন এই দুইটা মেনু এখান থেকে হাইড হয়ে যাবে। এই কাজটা গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা শিখেছি এবং আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেছি। এই টেবিল সংক্রান্ত যত ধরনের কাজ আছে সবকিছুই আমাকে এই দুটি মেনু থেকে করতে হবে। ইনসার্টে গিয়ে আমরা যখন শুধু টেবিলে একটা কমান্ড শিখেছিলাম, এবার আসেন আরো কিছু বিবরণ। সেটা হলো আমি এখান থেকে মার্ক করে করে শিখছি। বাট আমি যদি কয়টা কলাম কয়টা রো এটা দেখে যদি আমি টাইপ করতে চাই, কয়টা কলাম কয়টা রো এটা দেখে যদি আমি টাইপ করতে চাই, তাহলে আমাকে এইখান থেকে প্রিভিউ দেখে দেখে করতে হবে। ফিক্সড করি মানে হলো আমার একটা কাজ আছে, সেটা দেখে আমি কয়টা কলাম আছে কয়টা রো আছে সেটা দেখে যদি আমি একটা কমান্ডের মাধ্যমে এটিকে তৈরি করতে চাই, তাহলে আমাকে ইনসার্ট টেবিল ক্লিক করতে হবে। আমি যখন ইনসার্ট টেবিলে যাব তখন আমার টেবিলে একটা টপ আপ বক্স আছে। এটির নাম হলো টপ আপ বক্স। এই টপ আপ বক্সের মধ্যে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো দুইটা অপশন আছে। একটি হলো আমার কয়টা কলাম দরকার, আরেকটি হলো আমার কয়টা রো দরকার। যদি আমার 5টা কলাম দরকার হয় তাহলে 5টা দিব, যদি দরকার হয় আমার 4টা তাহলে 4টা, যদি আমার রো দরকার হয় 6টা তো 6টা দিব, যদি আমার আরো বেশি বা কম দরকার হয় সেটাও আমি। দেন আমি যদি এখান থেকে আমার ওই কলামে বা রোর সাইজ গুলো বড় ছোট করতে চাই, এটা আমি এখান থেকে সাইজ। এইটা অটোমেটিক আছে, অটো থাকুক, এটাতে হাত দেওয়ার কোনোই দরকার নেই। দেন ওকে বাটন প্রেস করেন, তাহলে আপনার যে কয়টা কলাম দিয়েছেন ওই কয়টা কলাম তৈরি হয়ে গেছে। 4টা কলাম দিয়েছিলেন, 4টা হয়ে গেছে, এবং 6টা রো দিয়েছিলেন, এই 6টা হয়ে গেছে। এটা হলো অটোমেটিক ভাবে তৈরি করার জন্য ক্লিক করে কমান্ডের মাধ্যমে এটি তৈরি করা। ড্র টেবিলের মাধ্যমে আমি যদি কখনো এভাবে কোনো ঘর ম্যানুয়ালি তৈরি করতে চাই, ড্র করতে পারি। এগুলো আমার ড্র টেবিল। আমি এখান থেকে শিখেছিলাম মেনু, মেনু থেকে। এরপর আসলে আমার এক্সেল স্প্রেডশিট। আমি যদি আমার এই জায়গার মধ্যে এক্সেলের কোন স্প্রেডশিট তৈরি করতে চাই, প্রয়োজন হয়, তখন আমি এক্সেল শিট যখন ক্লিক করব, তখন আমার এক্সেলের শিটটা আমার এখানে আসবে। অর্থাৎ এক্সেলে যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আমার এইখানে ওপেন করতে পারবো। আর এখানে ওপেন এই জন্যই করবো, হয়তো ওই ক্যাটাগরি কিছু কাজ করার প্রয়োজন হতে পারে আমার। দেন আমি যদি এখানে 45 55 60 ক্লিক করলাম, দেন খালি জায়গাতে ক্লিক করলাম, তখন আমার ওই ঘরটা এখানে তৈরি হয়ে গেল পিকচার আকারে। আবার যখন ডাবল ক্লিক করব তখন আমার সেই ওই এক্সেল অপশনটা চালু হবে। এটা কখন দরকার হয়? এটা আমাদের অনেক কাজে ক্ষেত্রে দরকার। যেমন আমি এখানে এই তিনটাকে যোগ করব। যেমন আমি এখানে টাইপ করলাম সাম, এরপর আমি দিয়ে দিলাম এ ক্লোন, এ A1 ক্লোন E1। এগুলো কিন্তু আপনাদের এখন শেখাবো না, এটা এক্সেলের কাজ। দেখেন আমি এই তিনটা মিলে যোগ করে ফেলেছি সূত্রের মাধ্যমে। এটা হলো এক্সেলের কাজ। এক্সেল যখন আমরা যাব তো এইভাবে আমরা এক্সেলের কাজগুলো করবো খুব সুন্দরভাবে। আর যখন আমরা এক্সেল প্রোগ্রামটা পারবো, তখন আমরা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলের কাজগুলো খুব সুন্দরভাবে করবো। না, এখনো শুরু হয়নি ওটা। এক্সাম আরেকটি অপশনে আছে, সেটা হলো কুইক টেবিল। এটা হলো আমার ফরম্যাট, তারিখের ফরম্যাট। আমার এখানে কিছু ফরম্যাট আছে। আপনি কি ফরম্যাট চান, কত ধরনের ফরম্যাট চান, অর্থাৎ টেবিলই তৈরি করবেন, সেই টেবিলটা আপনি তারিখ ভিত্তিক চান, ক্লিক করেন তারিখ, তাহলে আপনার ক্যালেন্ডারটা চলে আসছে। অনেকে বলে যে আমার ক্যালেন্ডার দরকার, অনেকে বলে কি আমার ক্যালেন্ডার দরকার, আমি ক্যালেন্ডার পাবো কোথায়? তাই ক্যালেন্ডার আপনার কম্পিউটারে আছে, ক্যালেন্ডার আপনার কম্পিউটারে আছে। এরপর আপনি এডিট করা দরকার হলে আপনি edit, কোথায় কি করবেন না করবেন সব কিছু করবেন। এই যে ক্যালেন্ডারটা আপনি তৈরি করেছেন, এটা ফরম্যাট থেকে তৈরি। কোত্থেকে? ফরম্যাট।
এখানে ক্যালেন্ডার যেটা আছে সেটা আপনি এখান থেকে পাবেন। এখানে আবার ডিসেম্বর ফরম্যাট আছে, তারপর আরো অনেক অনেক ফরম্যাট আছে, হিসাব থেকে যে কিছু ফরম্যাট আছে, আপনি এখান থেকে ফরম্যাট গুলোকে ব্যবহার করেন। যেমন আমার আর্ট সিস্টেম ক্যালেন্ডার 7টা। এই কাজগুলো আপনি টেবিল, কেননা এগুলো সব টেবিলের মাধ্যমে তৈরি করা হয়, তাই টেবিলের অপশনের মধ্যে এটিকে অ্যাড করে দেওয়া হয়। এখানে আরেকটা কমান্ড আছে, এটা হলো কনভার্ট টেক্সট টু টেবিল। কনভার্ট টেক্সট টু টেবিল, টেক্সট লেখা, টেবিল ঘর। তাহলে আপনি দেখেন এইখানের মধ্যে যদি আপনি কোনো কিছু লিখেন, দেন আকরাম লিখলেন, এখানে লিখলেন আসে, আমি এখানে এটাকে, এটা লিখে ফেলেছি আমি এইভাবে, কিন্তু পরে গিয়ে জানতে পারলাম এটা টেবিলের ভিতরে হবে। তাহলে ওই লেখাগুলো সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে কনভার্ট টেক্সট টু টেবিল। কনভার্ট টেক্সট টু টেবিল যখন ক্লিক করবেন, এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কয়টা কলামের মধ্যে এটি তৈরি করতে চান। তা আমি বললাম তাকে একটা, কেননা আমি পুরোটা একটা। যদি বলে যে দুইটা শব্দ আছে, তো দুইটা শব্দ দুইটা কলামে হবে, তাহলে আমি এখানে দুইটা কলাম দিয়ে দিই, দেন ওকে বাটন প্রেস করব। তখন দেখবেন যে আমার এটা দুইটা কলাম, দুইটা কলাম। এরপরে যে আমি এটাকে ধরে ছেড়ে দেবো, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো, আপনি যদি ট্যাব ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক ভাবে, তবে এটা আমাদের দরকার। অনেক সময় আছে এটা ব্যবহার হয়, যেমন টেবিলে আছে, আমি কাজ করেছি নর্মালে, কিন্তু এটাকে আমাকে নিয়ে যেতে হবে টেবিলে। তাহলে আমি যদি ম্যানুয়ালি ধরে ধরে নিয়ে যাই, তাহলে আমার লেখা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, দেন আমার এই কাজের মধ্যে আমার সময়ও ব্যয়। তখন এই ক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমাদের কাজ হলো যে আমরা ওই লেখাগুলোকে মার্ক করব এবং ইনসার্ট থেকে টেক্সট টু টেবিলে কনভার্ট করব। ওকে বাটন প্রেস করলাম, এখন আমার এটা টেবিলের মধ্যে চলে আসলো। এখন বিষয় হলো, আপনি যে টেবিলের মধ্যে এটা আনলেন, এটা টেক্সটের লেখাগুলো কেন, অনেক সময় দেখা যাবে টেবিল থেকে টেক্সটের মধ্যে কনভার্ট করতে, মানে আমি কাজটা টেবিলে করে ফেলেছি, কিন্তু ক্লায়েন্ট আমাকে বললো যে টেক্সট এটা রানিং হবে বা এটা টেবিলের ভিতরে হবে। তখন আপনি এটা কিভাবে কনভার্ট, তখন আপনি এটা কনভার্ট করবেন লেআউটে। কোথায়, লেআউট, লেআউটে গিয়ে দেখতে পারবেন যে এখানে কনভার্ট টু টেক্সট, এটা আপনাদেরকে বলে দিই, সেদিন বলেছিলাম পরবর্তী, কেননা কাজের সম্পর্ক হলো এটা। কনভার্ট টু টেক্সটে যখন ক্লিক করব, তখন আমাকে জিজ্ঞেস করবে আপনি কিভাবে কনভার্ট করতে চান, প্যারাগ্রাফ ভিত্তিক করবেন না, টেপ ভিত্তিক করবেন না, কমা সিস্টেমে করবেন না, আদার্স কোনো অপশন এখানে ব্যবহার করেছেন, ক্লোন, কমা, হাইপেন, ওইটার মাধ্যমে করবেন, সেটা আপনাকে জিজ্ঞেস করছে। আমি তাকে বললাম যে প্যারাগ্রাফ ভিত্তিক, প্যারাগ্রাফ ভিত্তিক হবে। আমি কোনো টেপ টেপ ব্যবহার করি নাই, এর জন্য কমাও ব্যবহার করি নাই। আমি প্যারাগ্রাফ ভিত্তিক এটাকে কনভার্ট চাই, প্যারাগ্রাফ ক্লিক করার পর ওকে বাটন ব্যবহার করবো। দেখে নাও প্যারাগ্রাফ ভিত্তিক। প্যারাগ্রাফ হলো প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টারের ভিতরে যতটুকু লেখা থাকবে, সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ। এইভাবে আমার যতগুলো ইন্টার অপশন থাকবে, প্রত্যেকটা ইয়া আমার এইভাবে কনভার্ট। এখন দেখেন আমরা ইনসার্ট মেনুর একটা টেবিল থেকে স্বতন্ত্র দুইটি মেনু শিখলাম, ওই মেনু যদি আমরা আরো 4টা ক্লাস আলোচনা করি, তারপরেও কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে শেষ করে দেব। কেন, এটা একটার ভিতর আটটা, আটটার ভিতর আটটা, আটটার ভিতর আটটা। কিন্তু আমি আপনাকে মূল শিরোনামগুলো বললাম, এটার মাধ্যমে আপনি কাজ করতে পারেন। যেমন আপনি চিন্তা করে দেখেন, আমি আপনাকে বললাম কুইক স্টেপ, আপনাকে বললাম এখানে কিছু তারিখের ফরম্যাট আছে, কিন্তু আমি আপনাকে প্রত্যেকটা একটা 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 ধরে ধরে আপনাকে শিখি, কেননা একটা একটা ধরে ধরে শিখতে গেলে আমার অনেক সময় লাগে। কিন্তু আমি যখন আপনাকে শিরোনামটা বললাম, এবার আপনার কাজ হলো ব্যক্তিগতভাবে আপনি যতটুকু বুঝেছেন, আর একটু বেশি বোঝার জন্য আপনাকে প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তবেই আপনি একটি পরিপূর্ণ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন অপারেটর। অন্যথায় আপনাকে যখন কাজ দেওয়া হবে, তখন কিন্তু আপনি কাজ কমপ্লিট করতে, আনকমপ্লিট করে রেখে দিতে হবে। এরপর আসেন হলো আমাদের ইলাস্ট্রেশন অপশন।
ইলিস্ট্রেশন অপশন মানেই হলো ইলিস্ট্রেটর। কিসের কাজ? বলেন, সবাই বলেন। ইলিস্ট্রেশন অপশন মানেই হলো ইলিস্ট্রেটরের কাজ, ফটোশপ ইলিস্ট্রেটর। আপনারা তো এখন মোবাইলেও কি করতে পারছেন, সবাই তো মোবাইলে ফটো এডিট করেন, ফটো ডিজাইন করেন, বিভিন্ন ধরনের ডিজাইন গুলো নিজেরা তৈরি করেন মোবাইলে। দেখা যায় যে পোস্টার হ্যান্ডবিল গুলো কি করা হয়, এখন মোবাইলে তৈরি করা হয়। এগুলো কিন্তু গ্রাফিক্স এর কাজ। কিসের কাজ? গ্রাফিক্সের। এগুলো graphics এর কাজ। এখন দেখেন, গ্রাফিক্স এর কাজ মোবাইলে করে একজন গ্রাফিক ডিজাইনার, যার বেতন 15 থেকে 20 হাজার টাকা সর্বনিম্ন। 10 হাজার টাকা আছে, আবার 8 হাজার টাকা আছে। তার 8 থেকে বলি, 8 থেকে 20 হাজার টাকা। উপরে অনেকের স্যালারি আছে 50-60 হাজার টাকা স্যালারি আছে, ওইটা বাদ। 8 হাজার টাকার কথা বলি। 8 হাজার টাকা দিয়ে যে ডিজাইনের স্যালারি, তার কাজ শিখতে 10 থেকে 15 হাজার টাকা ব্যয় করে নিয়েছে। শুধু গ্রাফিক্সে ভর্তি হলো 10 থেকে 15 হাজার টাকা। আমরা যেগুলো শিখেছি, আমি গ্রাফিক্স এর পেছনে প্রায় 40 হাজার টাকার উপরে এ করেছি, ব্যয় করেছি। কেন? আমি অনেক জায়গাতে আমি গ্রাফিক্স করেছি, কেননা এক জায়গায় পরিপূর্ণভাবে আমাকে শেখানো হয়। কোথাও আমি গ্রাফিক্স এর অনলাইন ভিত্তিক কাজগুলো শিখেছি, কোথাও গ্রাফিক্স এর প্রিন্টিং লাইনগুলো শিখেছি, কোথাও গ্রাফিক্স এর বইয়ের উপর কাজ শিখেছি, কোথাও গ্রাফিক্স এর পোস্টারের উপর কাজ শিখেছি, ভিজিটিং কার্ডের উপর, ইত্যাদির উপর। এক জায়গার মধ্যে শুধু আপনাকে শিখিয়ে যাবে, এটা ঠিক আছে। গ্রাফিক্স এর কোর্স যেমন মেনু গুলো আছে, এগুলো যেমন শেখানো হয়, এভাবে শিখিয়ে যাবে আপনাকে। কিন্তু এভাবে আপনাকে শিখিয়ে যাবে, কিন্তু আপনাকে ওই বিষয় ভিত্তিক আপনাকে কি করাবেন, দক্ষ করে তুলবেন। একটা ভিজিটিং কার্ডের কতগুলো কাজ আছে, একটা পোস্টারের কতগুলো কাজ আছে, আমাকে দেখাবে ডিজাইন শেষ। এই ডিজাইনটা ফাইনাল পর্যায়ে নিয়ে যেতে যে কতগুলো স্টেপ আছে, ওই স্টেপ সম্পর্কে আমাকে কোনো প্রতিষ্ঠান ধারণা নেই। কেননা এটা সাইড হলো ভিন্ন। আমাদের গ্রাফিক্স এর মধ্যে আমি যে জায়গায় ঘুরে ঘুরে এগুলো শিখেছি, আলহামদুলিল্লাহ এইটা আমি চেষ্টা করি পুরোটাকে একটা কম্বো প্যাকেজের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। কারণ আমি এখন এই সেক্টরে নেই, আমি এগুলো শিখেছি, এটার উপর আমি অনেক বড় হবো, কিন্তু পারিবারিক চাপের কারণে আমি ওই সাইডে এগিয়ে যেতে পারি। পারিবারিক ছিল বিজনেসের মধ্যে ইয়ে করা, আমি ছিলাম তো ওই লাইনে প্রপারলি ঢুকবো। কিন্তু যেটা ধরেছি সেটা শিখেছি, এবং যেটা অন্যকে দেওয়ার চেষ্টা করি। এখন দেখেন, এই যেখানে ইলিস্ট্রেশনটা আছে, এই ইলিস্ট্রেশনটা হলো মোবাইলের ডিজাইনের। আপনি যদি বলেন আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামগুলো পারি, দেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিছু ডিজাইন কাজ করি। যদি আপনি আপনার ক্লায়েন্টকে বলেন, বা আপনি যে জায়গায় জব করবেন সেটা যদি বলেন যে আমি অনেকগুলো ডিজাইন আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে করে দিতে পারি, কেননা এটার মধ্যে স্বতন্ত্র একটি গ্রুপই আছে, যেটা হলো ইলাস্ট্রেশনের। ফটো নিয়ে কিছু করা যাবে, হাতের তুলির কিছু, যেটাকে আমরা পেন টুলের কাজ বলি, ওই ধরনের কাজগুলো করা যাবে। এই যে কাজগুলো করা যাবে, কাজগুলো আমি ভালো করে শিখেছি, তাই আমি গ্রাফিক্স এর কাজটা কিছুটা আপনাকে সাপোর্ট। ইলাস্ট্রেশনটা যারা ভালো করে শিখবেন, তাদের জন্য গ্রাফিক্স কোর্সের যে প্র্যাকটিস আছে সেটা করাটা সহজ। শুরুতে আছে পিকচার, অর্থাৎ ফটো নিয়ে। গ্রাফিক্স এর মূল দুটি সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার অনেক, তার মধ্যে থেকে দুটি হলো মূল। একটি হলো অ্যাডোবি ফটোশপ, আরেকটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ, ফটোর সংক্রান্ত কাজগুলো ফটোশপের মাধ্যমে করা হয়। ইলাস্ট্রেটর মাধ্যমে কাজগুলো করা হয় যে আমার যত ধরনের প্রিন্টিং
যত ধরনের আর্টিকেল, আর্টিস্ট, যত ধরনের কাজ হাতের থেকে শুরু করে সব কিছু নিজের মন মতো তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে যে পিকচারটি আছে সেই পিকচারটি হলো আমার ফটো সংক্রান্ত। আমি পিকচার ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমি এখানে দেখবো আমার কোথাও কোনো ফটো আছে কিনা। আমি যদি কোথাও কোনো ফটো পাই, তাহলে সেই ফটোকে দিয়ে আমি কাজ করব। আমি দেখবো এখানে কোনো ফটো আছে। যদি না থাকে তাহলে আমি নামিয়ে নিলাম, নেট থেকে নামালাম অথবা অন্য কোথাও থেকে নামালাম। আমরা নেটে যাই, যদি বা নেটে ক্লাস আমরা এখনো যাইনি। অনেকে নেটের কম্পিউটার যাদের আছে তারা কম বেশ নেটে কাজ করতে পারে। এখানে লিখলাম আমরা, এখান থেকে কোন একটা ফটো আমরা নিই। সেভ এজ থেকে পিকচারটিকে আমরা ডেস্কটপে সেভ করে নিলাম অথবা ডাউনলোডে সেভ করি। এখন দেখেন আমরা পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে আমরা আমাদের ডাউনলোড নামের যেটি আমরা সেভ করেছিলাম সেখান থেকে পিকচারটিকে মার্ক করে ইনসার্ট। আমরা যখন ইনসার্টে ক্লিক করব তখন এই ফটোকে এডিট করার জন্য আমাদের স্বতন্ত্র একটি মেনু আছে। যেমন আমরা টেবিলে কাজ যখন করেছিলাম স্বতন্ত্র দুটি মেনু আসছে, একটি হলো ডিজাইন আর একটি হলো লেআউট। এখন আরেকটি নতুন মেনু আসছে যেটির নাম হলো ফরম্যাট। অর্থাৎ আমি আমার এই ছবিকে নিয়ে যে সকল কাজগুলো এই প্রোগ্রামে করতে পারবো ওই সকল কাজগুলো একটি স্বতন্ত্র মেনুতে সেট করে দাও। আপনি যদি ফরম্যাট মেনুটিকে শিখতে পারেন ভালো করে, তাহলে ইনসার্টের বাকি যে শেপগুলো কাজ আছে ওই শেপগুলো কাজগুলো শিখতে আপনার জন্য অনেকটা সহজ। কেননা এগুলো সবগুলোকে শেপ বলা হয়। আপনি পিকচার এনেছেন, আপনি শেপ তৈরি করেছেন, ক্লিপ আর্ট এনেছেন, এগুলো সবকিছু শেপ অথবা অবজেক্ট বলা হয়। এই অবজেক্ট গুলো মধ্যে যে সকল কাজগুলো আমরা করতে পারি এই কাজগুলো আমাদের ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুতে আমি যখন ক্লিক করব শুরুতে আমার দেখা যাচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তখন আমার ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট একটা কালার আমার কম্পিউটার অটোমেটিক রিমুভ। যদি আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকতো তাহলে আমার ওই কালারটাকে মার্ক, একটা মার্ক করতে গিয়ে মূল ছবিটাকে এটা হিসেবে ধরেছে, বাকিগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটা আমাদের দরকার। নেক্সট, কারেকশন। এই ছবিতে আমরা কিছু কারেকশন করি, ছবিটা একটু আলো দিতে পারবো, ছবিটাকে একটু অন্ধকার করতে পারবো। এই যে কাজটা এটাকে কারেকশন বলে, ফটো কারেকশন। লেখা কারেকশনের মধ্যে লেখা ভুলগুলি সংশোধন করি, বাট এইখানে আমরা আমাদের এই ফটোটাকে কারেকশন করি। এই ফটো কারেকশন করার জন্য আমাদেরকে কারেকশন অপশন দিতে হবে, যেটার মধ্যে আমাদের দুইটা অপশন মৌলিকভাবে থাকে। একটি হলো আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, আরটা হলো শার্পেন এন্ড সফট। অর্থাৎ একটি হলো আমার ফটোর
দুইটিকে একত্রিত করে একটা ডিজাইন, একটা, আমি এটাকে আগে ডান পাশে নিয়ে যাই, পজিশন রাইট। এবার আমি কারেকশন অপশনে ক্লিক। আমি যখন আমার এই শার্পের মধ্যে যাব তখন আমাকে একটা একটা করে দেখাচ্ছে এটা কেমন, সামান্য সামান্য করে পরিবর্তন। যখন মাউসটাকে নিয়ে যাব তখন আমাকে দেখাচ্ছে কেমন হবে। আরেকটা হলো, এই সাইড গুলো আস্তে আস্তে ডিপ থেকে আমার ডান দিকে, অর্থাৎ আমার অন্ধকারের ছবি হলে, আরেকটু আলোকিত হলে, আরেকটু আলোকিত হলে, আরেকটু আলোকিত হলে, আরেকটু আলোকিত হলে, এভাবে আমার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের মিলিত আমার এই কাজগুলো, ফটোগুলো একটু এডিট করা। পিকচার কারেকশন অপশন আছে আরেকটা। আপনি যখন পিকচার কারেকশন অপশনে যাবেন তখন ফরম্যাট পিকারের পিকচারের একটা ইয়ার টপ আপ বক্স। এই টপ আপ বক্সের মধ্যে যে কাজটা আপনি এখান থেকে করেছেন সেম কাজটা আপনি এখান থেকে করবেন। ব্রাইটনেসের জন্য আলাদা কমান্ড দেখা যাবে এবং কন্ট্রাস্টের জন্য আলাদা কমান্ড দেখা যাবে। এবং সফট এবং শার্পেনের যে কাজগুলো দেখেছেন সেটা আপনি এখান থেকেও করতে। পিকচার প্রেজেন্টের মধ্যেও আপনার কিছু ফরম্যাট এখানে আছে, এই ফরম্যাট গুলো আপনাকে ক্লিক করে করে দেখতে হবে যে চেঞ্জিংটা সেটা কিভাবে হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। কারেকশন অপশনের মধ্যে থেকে আপনি প্রথম অপশনটা ক্লিক, তখন দেখেন কেমন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা কারেকশনের মাধ্যমে করতে পারি। নেক্সট অপশন আছে কালার। আমি আমার ফটোটার মধ্যে কালার ব্যবহার করি। আপনারা পত্রিকায় অথবা আপনাদের যে সিলেবাসের যে বইগুলো আছে সেগুলোতে দেখেছেন যে আমার ফটো কালারটা আমার লেখা কালার সাথে ম্যাচিং, মানে এক কালার করে একটা ফটো দেওয়া। ওই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন কালার স্যাচুরেশন থেকে, কালার টোন এবং রিকালার। আপনি যখন মাউসটাকে নিয়ে যাবেন কেমন হচ্ছে এটা আপনাকে দেখাতে দেখেন, একটা সাদা কালোর ছবির মতো ধীরে ধীরে রঙিন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে কালার টোন থেকে দেখেন কালারটাকে স্মুথ করে। আবার দেখেন নিচের দিকে দেখেন রিকালার, সাদা কালো করতে চাইলে সাদা কালো, ওয়াশ আউট করতে চাইলে ওয়াশ আউট। এভাবে আপনাকে মনে হবে যে আপনি ছবিটাকে আপনি নিজে অঙ্কন করেছেন। চাইলে আপনি ওইভাবে এটাকে তৈরি করতে পারেন। মাউসটাকে যখন নিয়ে যাবেন আপনাকে প্রিভিউতে দেখাবে কেমন হতে পারে। ক্লিক করলেই সেটি এখানে অ্যাপ্লাই। মোর ভেরিয়েশনের মধ্যে আপনি যদি কালার এখান থেকেও তৈরি করতে চান তাও আপনি এখান থেকে করতে পারেন। সেট ট্রান্সফার কালার, ট্রান্সপারেন্ট কালার, যে কোনো এক জায়গা থেকে যে আপনি কালার সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এইটা আমার দরকার। দেখেন এই যে কালার অপশন গুলো আছে এটা আমরা এখান থেকে ব্যবহার করি। ঠিক সেম আমার এখানে যে অপশনটি আছে কালার গিয়ে আমি কালার অপশনে গিয়েও ওই টপ আপ বক্সটি পাবো এবং পিকচারের অপশন থেকে এই ব্রাইটনেস, স্যাচুরেশন, টেম্পোরারি, কালার, রিকালার এগুলো সব এখান থেকেও পরিবর্তন করতে পারবো, যেটা আমি এখান থেকে করেছি। আর্টিস্ট ইফেক্ট, অর্থাৎ আমি এখানে একটা কালার ব্যবহার করেছি, এখানে কারেকশন করেছি, মানে একটা ব্রাইটনেস কমিয়েছি বাড়িয়েছি, আর কালার থেকে আমি আমার এই ছবিটার কালারটাকে চেঞ্জ করেছি, যে ব্যাকগ্রাউন্ড সব মূল ছবির সাথে অ্যাডজাস্ট করে আবার কিছু ফুললি কালারটাকে। আর্টিস্টের কাজ হলো মনে হবে যে আমার এই ছবিটা টাইলস এর মধ্যে করা, মনে হবে যে আমার ছবিটা গ্লাসের মধ্যে করা। এই ধরনের ছবিগুলো যেমন অঙ্কন করা হয় বা ওখানে লাগানো হয়, ছবিগুলো দেখতে যেমন দেখাবে সেটা আপনি এখান থেকে মনে হবে যে এটা আর্ট করা হয়েছে। মানুষ বুঝতেও পারবে না যে আসলে আপনি কি করেছেন। সবগুলো কাজ আপনি আর্টিস্টের কাজগুলো, আর্টিস্টিক ইফেক্ট।
এবার আসেন চেঞ্জ পিকচার। পিকচারটা পছন্দ হয় নাই এত সময় ধরে, আপনি যদি অন্য কোনো পিকচার আনতে চান, সেটা আপনি এখান থেকে মার্ক করে ওকে পাঠান, তাহলে ছবিটা চেঞ্জ হবে। রিসেট পিকচার, এত সময় ধরে যা কিছু করেছি কি আমরা, কালার দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, ইফেক্ট করেছি, অনেক কিছু করেছি। আমরা যখন রিসেট পিকচারে ক্লিক করব, প্রথম অবস্থায় ছবিটা আমরা আনার পর যেমন ছবিটা দেখতে পেয়েছি, ঠিক সেভাবে আমরা আমাদের এখানেও দেখব। অর্থাৎ যেটা হলো আমার হোমে গিয়ে যে আমরা ক্লিয়ার ফরম্যাটিং কাজ করেছি, মেকআপ পুরো মুখটাকে পানি দিয়ে ধুয়ে ফেলেছি, এই রিসেটটাও আমার সেম। এবার আসেন, আমি আমার ছবিকে ব্রাইটনেস দিলাম, কালার করলাম, আর্টিস্টিক ইফেক্ট ব্যবহার করলাম, দেন যা যা করণীয় সবকিছু করলাম। এবার আমার আর কিছু দরকার, সেটা হলো আমি আমার এই ফটোটাকে একটা ফ্রেমে আবদ্ধ করতে চাই। তাহলে আমাকে যেতে হবে হলো পিকচার স্টাইল। পিকচার স্টাইলে গেলে আমি এখান থেকে কিছু ফ্রেম পাবো, ছবিটা কোন ফ্রেমে আবদ্ধ হবে, কেমন দেখাবে, এটা আমি এখান থেকে করে নেব। নিচের দিকে গেলে দেখবেন যে আরো কিছু ফ্রেম আছে। এক একটা কিন্তু এক এক ধরনের ফ্রেম। আপনি যখন কাজ করবেন, আপনার সেই কাজগুলোর মধ্যে ফটো আসবে, শেপ আসবে, অনেক কিছুই দেওয়া লাগে, এবং এক এক জায়গায় এক এক স্টাইল দেওয়া লাগে। ম্যাগাজিন করেছেন, মান্থলি মাসিক যে ম্যাগাজিন গুলো আছে, সেটার মধ্যে আপনার এই ফটোগুলো এডিট করার দরকার হতে পারে। এভাবে আপনি ফটোগুলোকে এডিট করে করে আপনার কাজটা করবেন। যেটা ভালো লাগবে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল। আমার ফ্রেমটা দেখেন কত সুন্দরভাবে দেখেন। এটা হলো আমার পিকচার স্টাইল, যেটাকে ফ্রেম স্টাইল বলি আমরা। আসেন পিকচার বর্ডার। আমি যদি আমার পিকচার বর্ডার দিতে চাই, তাহলে সেই বর্ডারটা আমি এখান থেকে দিতে পারবো যে কোনো কালার। আমি এখন যে কোনো একটা কালার দিয়ে দিলে যে হবে এমন। এখানে শিখার বিষয় হলো এটা, যে আমার ফটোটা কোন কালারটা সবচাইতে বেশি ফুটেছে, ওই রিলেটেড আমি যা কিছু কালার দিই না কেন, ওই রিলেটেড। তাহলে এখন দেখেন আমার ছবিটা কিন্তু অনেকটা খয়েরি আবরণ পেয়েছে। তাহলে আমাকে দিতে হবে একটু খয়েরি বা সুরমা, তাহলে আমার জিনিসটা মোটামুটি মানা। কিন্তু এই জায়গায় যদি আমি হলুদ কালার দিয়ে দিই, একদম পুরা জগা খিচুড়ির মতো, মানে গায়ে গায়ে ডিজাইন মনে হবে। এখানে যে আপনি লাল দিয়ে দেন, সেটাও ফুটবে না, কেননা এগুলো স্ট্যান্ডার্ড কালার। স্ট্যান্ডার্ড কালার হলো এটার সাথে ম্যাচিং। এই ম্যাচিং অপশনটা অনেক ডিজাইনেরও পারে, আমিও পারি। ম্যাচিং অপশনটা অনেক ডিজাইনার পারে না, আবার আমিও পারি। কিন্তু আপনি যদি পারেন তাহলে কি হবে, আপনি একজন সত্যিকারের ডিজাইনার। কেননা সত্যিকারের ডিজাইনারদের সবচেয়ে বড় যে সকল গুণ, তার মধ্যে থেকে একটি গুণ হলো কালার ছাড়া ডিজাইনটাকে ফোটানো। একজন সত্যিকারের ডিজাইনের সবচাইতে বড় গুণ হলো এটা, সে কোনো কালার ছাড়াই ডিজাইনটাকে ফোটাবে। আর আমার মতো গর্দভ যারা আছে, তারা শুধু এখানে যেখানে যা কালার দিতে মন চায় দিবে। আর একটা ইয়ের মতো, কি বলে, যারা সুন্নিদের যে ব্যানার গুলো আছে, পোস্টার গুলো আছে, যেমন এখানে পুরা বইয়ে যত জনের নাম থাকে, 14 গোষ্ঠীর নাম যেমন একটা পোস্টারের মধ্যে ছোট 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 করে দিয়ে দেওয়া হয়, যা কারো বোঝা যায় না, যেমন মঞ্চে তেমন শেপ তৈরি করা হয়, যেমন মঞ্চে তেমন কালারিং করা হয়। এতে দেখা গেছে এই জিনিসটার মানে থাকে না। এমনটা যদি আপনি করেন তাহলে আপনি বুঝতে, আপনি আসেন ব্যবসায়ী, গলা কাটার ব্যবসায়ী, এর জন্য অবশ্যই আপনার রুচি থাকতে হবে কোন শেপটার। আর এর জন্য সূত্রটা আপনাকে বললাম। কি সূত্র? যে 2+2 = 4, তার মানে হলো প্লাস চিহ্নের চিহ্নটা হলো যোগফল। যোগের যে অপারেটর আছে সেটি হলো আমার প্লাস, মাইনাস এটা একটা হাইফেন। এই অপারেটর গুলো যখন সম্পর্কে আমরা অবগত হব, তখন আমরা বুঝতে পারবো এটা ফলাফল কি দাঁড়াবে। ঠিক এখানে যে যেটা, সেটা হলো
আপনি আপনার ডিজাইনটাকে কিভাবে ফোটাবেন যদি কোনো ফটো ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ফটোর মূল ব্যাকগ্রাউন্ডটা, মূল ছবির মধ্যে কোন কালারটা সব থেকে বেশি আসে, তার কাছাকাছি কালারটা দিয়ে পুরো ডিজাইনটাকে দাঁড় করা। তাহলে দেখবেন যে সাধারণ ডিজাইনটা মানুষের চোখ টানবে, বলবে যে না, এটাতে রুচি আছে। এরপর আসেন পিকচার ইফেক্ট। এখানে তো পিকচার স্টাইল ব্যবহার করেছেন, আবার কিছু আর্টিস্টিক ইফেক্ট ব্যবহার করেছেন। এখানে কিন্তু আরো কিছু ইফেক্ট, যেটা হলো প্রেজেন্টেশন, মানে ছবিটাকে আপনি কেমন ভাবে দেখান, কোন ফ্রেমে, 3D মোড আপনি এখান থেকে দেখেন, এখান থেকে দেখাচ্ছেন কেমন দেখাবেন। আগের কালে মনে হচ্ছে যে কয়েন চাকা ছিল। এই যে কাজগুলো আছে, শ্যাডো, যদি কোনো শ্যাডো ব্যবহার করতে দেখেন, কোনো শ্যাডো যদি আপনি ব্যবহার করতেছেন, সেটা রিফ্লেকশন, ছায়া, অর্থাৎ তার সামনাসামনি একটা ছায়া ব্যবহার, রিফ্লেকশন। আপনি যেমন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে যেমন আপনার ছায়া দেখায়, ঠিক এভাবে একটা ছায়া দেখায়। খেয়াল করুন। এখন দেখেন ছবিটা কেমন দেখেন, মনে হচ্ছে যে একটা গ্লাসের উপর ছবিটা রাখা হয়েছে, ঠিক হুবহু ওই ছবিটা গ্লাসের মধ্যে ছায়া পড়ে। পিকচার ইফেক্ট থেকে দেখেন। যদি নান করেন তাহলে নান অপশন, পিকচার থেকে যদি আপনি গ্লোতে ক্লিক করেন, তখন দেখবেন যে এটা আরেকটা ডিজাইন। সফট ইমেজে ক্লিক করেন, সেখানে দেখবেন যে আরেকটা শেপ তৈরি হচ্ছে। বেভেলে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে সেখানের মধ্যে আরেকটা 3D শেপ তৈরি হচ্ছে। এবং 3D রোটেশন যদি আপনি ব্যবহার করেন, তখন দেখবেন যে আপনার রোটেশনটা কেমন। অর্থাৎ আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন ভাই, এটার মজা ছাড়া কিছু পাবেন না। এর মজা ছাড়া অফুরন্ত মজা পাবেন। আপনি দেখবেন যে যে না, আপনি মন মতে নিজে একটা বই তৈরি করতে পারছেন, নিজে একজন ডিজাইনার মনে হবে আপনার কাছে। আপনি এখান থেকে করেন, সবকিছু করেন যেটা যেটা ভালো লাগে, ছবিটাকে একটু ইয়ে করেন। 3D রোটেশন অপশন, যেমন ওখানে অপশন ছিল টপ আপ বক্সের মধ্যে, সেই অপশনটা এখানে আছে। চাইলে এখান থেকে রোটেট করতে পারেন। এখানে থাকলে প্রিভিউ আপনাকে দেখাবে, আপনি এখান থেকে প্রিভিউ দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাতে। পিকচার লেআউট, আপনি যদি আপনার এই ছবিটাকে কোনো একটা ডায়াগ্রামের অপশনের মধ্যে যদি অ্যাড করতে চান, তাহলে করতে পারেন, বলো। যেমন ডায়াগ্রাম অপশন, আমরা কিছু সূত্রের কিছু ডায়াগ্রামে কাজ করি, এই ডায়াগ্রাম গুলোতে আমরা এখানে অ্যাড করি। এটা তেমন একটা লাগে না, প্রয়োজন হয় না কখনো। এরপর আসেন অ্যারেঞ্জ, অ্যাডজাস্ট শিখেছিলাম, স্টাইল শিখেছিলাম, এবার হলো অ্যারেঞ্জ। ইয়েস। হুম। এরপর আসেন পজিশন, যেমন আমার এই ফটোটা এখন কোন পজিশন আছে, পেজের কোন পাশে আছে, ডাইনে, পেজের বামে, না মিডলে, কোথায় আছে, বামে। বামে আছে। আমি যদি আমার এই ফটোটাকে এই পেজের কোনো একটা সাইডে কোনো একটা পজিশনে যদি সেট করতে চাই, তাহলে আমি এটা করতে পারবো পজিশন অপশন থেকে। এখানের মধ্যে আমাদের প্রায় 9 থেকে 10টা অপশন আছে। শুরুতে যেটি আছে, এটা ক্লিক করলে সেটা অটোমেটিক ভাবে উপরেই থাকবে। এরপর আসেন উপরে 3টা সাইড, মিডল 3টা সাইড, নিচে 3টা সাইড।
ঠিক আমরা টেবিল যে ঘরটা শিখেছিলাম, সেই ঘরের মধ্যে যে আমাদের এই অ্যালাইনমেন্ট দেখিয়েছিলাম, আমাদের অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে পেজের বামে, উপরের বামে, উপরের সেন্টারে, উপরে রাইটে, মিডলের রাইট, মিডলের সেন্টার, মিডলের লেফট, মিডল বটমের লেফট, বটমের সেন্টার, বটমের রাইট, চাইলে ছবিটাকে যেখানে মন চায় ওইভাবে আবার দেখেন এখানে রাফটিং কি আছে, কিছু অপশন আছে, সেটা হলো আমার ফটোটাকে ম্যানুয়ালি ধরে, অথবা এটার মধ্যে কাজ হলো সম্পূর্ণ আমার লেখা সংক্রান্ত। কি ধরনের লেখা সংক্রান্ত? যেমন আমি এখানে লিখলাম, খেয়াল করে, যেমন আমার এই ফটোটা আমি এই জায়গার মধ্যে পেস্ট করলাম। আমি যখন আমার এই ফটোটাকে উপরের দিকে পেস্ট করলাম, আমার লেখাটা কিন্তু নিচের দিকে চলে গেছে। আমার এই ফটোটা আমার লেখার ডানে, বামে, উপরে, নিচে, মিডলে আমার পজিশনে সেট করতে হয়। একটা পজিশন হলো ফটোটাকে নিয়ে যাওয়া পেজে ডানে বাম উপরে নিচে, আরেকটা পজিশন হলো লেখার, ফটোটার যাতে লেখার সাথে অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্টের ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে। ইনলাইন উইথ টেক্সট যখন থাকবে, তখন তার কাছে লেখাটাকে ভিড়তে দিবেন। আর যখন স্কোয়ার থাকবে, তখন আপনার লেখাটা স্কোয়ার সিস্টেমে চতুর্পাশে থাকবে। লেখাটা স্কোয়ার সিস্টেমে থাকবে। যেমন আমি একটা শিরোনাম দিলাম, এই যে ফটোটা আমি এখানে সেট করলাম, ফলে দেখা গেছে আমার ফটোটা স্কোয়ার সিস্টেম দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে আমি যদি এখান থেকে টিক অপশনে ক্লিক করি, তখন দেখেন এটা ফরম্যাটটা কেমন দেখাচ্ছে। থ্রু যদি ক্লিক করি তখন কেমন দেখাচ্ছে, টপ এন্ড বটম যদি ক্লিক করি তখন দেখাচ্ছে কেমন, বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে কেমন দেখাচ্ছে, ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে কেমন দেখাচ্ছে, এডিট পয়েন্ট, অর্থাৎ আমরা যদি এই ফটোটাকে ডানে বা বের করে করতে চাই, সেটা আমরা এডিট করে দিতে হবে, যে অ্যাঙ্গেল গুলো পাই। এখানে বেশি গ্যাপ, তো গ্যাপটাকে কমাই দিতে পারি, তো দেখা গেছে আর লেখার ভিতরে ঢুকবে। এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা টেক্সট থেকে করতে পারি। আমরা যদি বিহাইন্ড টেক্সটে ক্লিক করি, তখন দেখা যাচ্ছে আমার লেখার নিচে আমার ফটো, কিন্তু আমার ফটোর উপরে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু স্পষ্ট করা যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? কালার থেকে আমাকে ওয়াশ আউট। আমি যখন ওয়াশ আউট ক্লিক করবো তখন আমার এটি জ্বলছে, আমি জ্বলছে ক্লিক করবো তখন কি দেখাবে? জ্বলছে না। হালকা করে দিলাম, তখন দেখেন আমার লেখাটা স্পষ্ট। এই যে কাজটা আছে, কাজগুলো আমরা অপশন থেকে করতে পারি। লাইন উইথ টেক্সট ক্লিক করলাম, স্কোয়ার ক্লিক করলাম, অর্থাৎ ছোট, প্রিন্ট টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সিলেক্ট পেন, এগুলো আমরা আরো কিছু পিকচার দিয়ে শিখব। আরো কিছু পিকচার দিয়ে আমাদের কি করতে হবে? এই যে অপশনটা পর্যন্ত দেখ,
এখানে শুধুমাত্র একটা ইনসার্টের ফটো নিয়ে কাজ করেছি আমরা। ইনসার্টের পিকচার, এই একটা পিকচার যখন আমরা এনেছি, একটি স্বতন্ত্র মেনু আছে। মেনুর আমাদের কারেকশন অপশন গুলো, কালার অপশন গুলো, আর্টিস্ট, তারপর আছে আমাদের বিভিন্ন ধরনের শেপ। আমাদের পিকচার বর্ডার করতে চাইলে বর্ডার করতে পারবো, বর্ডার কালার করতে পারবো, ইফেক্ট করতে পারবো, পিকচার লেআউট যে করতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো। ড্রাফট টেক্সট থেকে আমরা কাজগুলো করি। বুঝতে পেরেছেন সবাই? স্যার। জি স্যার। জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এই যে কাজগুলো দেখিয়েছি, কাজগুলো আপনার প্র্যাকটিস না করেন, কাজগুলো যদি আপনারা কি না করেন, প্র্যাকটিস না প্র্যাকটিস। করেন, তাহলে ভুলে যাবেন না জি। যে practice। জি কমপক্ষে আপনাকে নোট ডাউন করতেই হবে, কমপক্ষে আপনাকে ডায়েরিতে কি করতে হবে, নোট ডাউন করতেই। আর আমি, আপনার কাছে কেমন লাগছে জানি না, আমি এভাবে শিখতে পারি না যেভাবে আপনাদেরকে আমি বলবো। আমার মনে দুঃখ শুধু এখানেই, যে টাকা দিয়ে শিখলাম কিন্তু মন মতো শিখতে পারি। অথচ আমার শুধু ক্লাস হলো 1.5 ঘন্টা, আর আমার আসা যাওয়া লাগতো হলো 4 থেকে 6 ঘন্টা। নারায়ণগঞ্জ থেকে আমি যেতাম সেই ধানমন্ডি, মিরপুর। তখন নারায়ণগঞ্জে কোনো কোচিং সেন্টার ছিল না। চিন্তা করে দেখেন যে কতটা কষ্ট করে আমরা তখন শিখেছি, তখন কম্পিউটার অ্যাভেলেবেল ছিল না। এখন তো মাসাল্লাহ অনলাইন, অনলাইন যদি তখন থাকতো তো দেখিয়ে দিতাম যে মানে কোর্সের এমন কোন কোর্স আমার মধ্যে থাকতো না যে কোর্সটা আমি শিখে নিই। কিন্তু এখন পারি না। এর জন্য পারি না, ব্যস্ত